উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 5 ধাপে ভোট গ্রহণ। সদর উপজেলায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। একদিন পরই শব্দ পাল্টে ওবায়দুল কাদের বললেন, সংলাপ নয়, হবে শুভেচ্ছা বিনিময়। 1.5 দশকেও বাস্তবায়ন হয়নি সিগন্যাল বাতির সাহায্যে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। পাল্টাপাল্টি অভিযোগ, সমন্বয়হীনতাকেই দুষলেন পরিবহন বিশেষজ্ঞরা। টেলিকম খাতে একক প্রতিষ্ঠানের আধিপত্য ভাঙতে এসএমপি নীতিমালা। ইচ্ছেমতো গ্রাহক টানতে পারবে না মোবাইল কোম্পানিগুলো, নিশ্চিত হবে সর্বোচ্চ গ্রাহক সেবা, বলছে বিটিআরসি। এবং এবছরও বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স পণ্যেই ক্রেতা চাহিদা বেশি। দেশি ব্র্যান্ডে আস্থা বাড়লেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে 17 ফেব্রুয়ারি। সোমবার বিকেলে সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। 5 ধাপে এই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, সদর উপজেলার সব কেন্দ্রে ব্যবহার করা হবে ইভিএম। উপজেলা পরিষদ গঠন হওয়ার পর প্রথমবারের মতো 460টি উপজেলায় নির্বাচন হয়েছিল 1985 সালে। দ্বিতীয় মেয়াদে 1990 সালে ভোট হওয়ার পর স্থবির হয়ে পড়ে এর কার্যক্রম। 19 বছর পর আবারও সচল হয় উপজেলা ব্যবস্থা। 2009 সালে 475টি উপজেলায় ভোট হয় তৃতীয় মেয়াদে এবং 2014 সালে অনুষ্ঠিত হয় চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা 492টি। মূলত প্রত্যক্ষ ভোট হয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এই 3টি পদে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে সম্পন্ন করতে হয় এই নির্বাচন। সেই হিসাবে মেয়াদ উত্তীর্ণের পথে উপজেলা পরিষদগুলোর। সোমবার এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এবার 5 ধাপে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচন। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব। সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এদিকে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী পুনরায় সংসদ নির্বাচনের সুযোগ নেই বলেও জানান কমিশন সচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন, এগুলো এখন আর করার সেই সুযোগ নেই। কেন্দ্রভিত্তিক ফলাফল রিটার্নিং অফিসার থেকে এগুলো তারা সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে আসন ভিত্তিক আছে, কিন্তু কেন্দ্রভিত্তিক কোনো ফলাফল আমাদের কাছে আমরা সংরক্ষণ করি না। একাদশ জাতীয় সংসদের 50টি নারী সংরক্ষিত আসনে পরোক্ষ ভোটের জন্য আগামী 17 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে বলেও জানান কমিশন সচিব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপজেলা নির্বাচনের ফলাফল সরকার পরিবর্তনে ভূমিকা রাখে না, তাই অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। পরে বালাগঞ্জে নির্বাচনের দিন নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব সহ ঐক্যফ্রন্টের নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে। উনি কি চাচ্ছেন, কি দরকার, উনি বোঝেন যে না, দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে, যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, তাহলে নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব। এটা নির্ভর করবে আপনার পুরোপুরি সময়ের উপরে। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয়। স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের পরিবর্তন ঘটায় না এবং জনগণের যে মূল বিষয়টা থাকে রাষ্ট্রের পরিচালনা দায়িত্ব, সেই দায়িত্বের কোনো পরিবর্তন ঘটায় না। সুতরাং এই নির্বাচনগুলো খুব একটা আপনার
মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না। পরে বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান তারা। এ সময় নিহত সোহেলের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ঐক্যফ্রন্ট নেতারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ যে কতটা দুর্বল হয়ে গেছে, কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তার প্রমাণ তাকে ক্ষমতায় টিকে থাকতে পুলিশ, র্যাব, ডিবি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণকে হত্যা করে তাকে ক্ষমতায় টিকে থাকে। দাবি আদায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদ, সিলেট। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন পর শব্দ পাল্টে বললেন, সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্যই রাজনৈতিক দলগুলোকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের বর্ধিত সভায় একথা বলেন তিনি। এর আগে সকালে সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এক স্মরণ সভায় বলেন, ষড়যন্ত্রকারীরা নতুনভাবে চক্রান্ত করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অভাবনীয় জয়ের পর আওয়ামী লীগ যখন বড় পরিসরে বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়েও গুঞ্জন রয়েছে রাজনীতির মাঠে। গতকাল রোববার এক যৌথ সভায় ওবায়দুল কাদের জানিয়েছিলেন আবারও সংলাপে আমন্ত্রণের বিষয়ে। তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। একদিন বাদেই গণভবনে সংলাপ আয়োজনের বিষয়টি স্পষ্ট করলেন স্বয়ং সাধারণ সম্পাদক। সোমবার বিকেলে 19 জানুয়ারির মহাসমাবেশ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি বলেন, সংলাপ নয়, গণভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। গণতান্ত্রিক বিশ্ব যেখানে এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা কোনো প্রশ্ন করেননি, সেখানে এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। 19 জানুয়ারির বিজয় সমাবেশে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের দলের কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আওয়ামী লীগের ভবিষ্যৎ বিজয় যদি আপনারা চান, তাহলে ভেতরে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল, এটাও প্রমাণ করতে হবে। দুর্ভোগ কিছুটা হবে, সেজন্য আমি আগেভাগেই জনগণের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এর আগে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বড় বিজয়ের পর বড় চক্রান্ত হতে পারে। যত সফলতা আসবে তত বেশি চক্রান্তকারীরা গভীর চক্রান্ত করবে, নতুন রূপে করবে, নতুন আঙ্গিকে করবে, এটা মনে রাখতে হবে। শেখ হাসিনাকে নিয়ে তার নেতৃত্বে আমরা অবিচল আস্থা রেখে আমাদের সমস্ত উল্লাস, সমস্ত আত্মরম্ভিকে বাদ দিয়ে আমাদের দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। মানুষের অকুণ্ঠ সমর্থনে এবার সাম্প্রদায়িক শক্তিকে ভোটের মাঠে পরাস্ত করা গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দেবাশিস রায়। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। শাফিন, আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন গেল 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে গেজেটও তার প্রকাশ করা হয়েছে এবং সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এখন যে সংসদের সংরক্ষিত নারী আসনগুলো রয়েছে, অর্থাৎ যে 50টি আসন রয়েছে, সেই 50টি আসনের নির্বাচন এখন সামনে এবং সেদিকেই লক্ষ্য রাজনৈতিক দলগুলোর। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছে রাজনৈতিক কার্যালয়, অর্থাৎ আওয়ামী লীগের ধানমন্ডিতে যে আওয়ামী লীগ সভাপতির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেই রাজনৈতিক কার্যালয়ে আজ থেকে আওয়ামী লীগের
লীগের যারা আগামীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়ে যারা সংসদে যাবেন, তারা এরই মধ্যে তাদের মনোনয়ন ফর্ম বিক্রি আজ শুরু হয়েছে ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয় থেকে। এখানে আওয়ামী লীগ সভাপতির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেই রাজনৈতিক কার্যালয়ে আমরা লক্ষ্য করছি যে খুব অল্প সময়, অর্থাৎ এখন থেকে প্রায় 8-10 মিনিট আগে এখানে যে ফর্ম বিক্রির কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে নারী নেত্রীরা, বিশেষ করে দেশের বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়ে সংসদে প্রবেশ করার জন্য, তারা আজ এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। এবং এখানে মনোনয়ন ফর্ম, এই মুহূর্তে মনোনয়ন ফর্ম বিক্রির যে কার্যক্রম সেটি তদারকি করছেন এখানে স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রয়েছেন, তিনি নিজে এখানে উপস্থিত রয়েছেন। এবং তার পাশাপাশি দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তার কাছ থেকেই এখানে যারা ফর্ম নিতে এসেছেন যে প্রার্থীরা, সেই প্রার্থীরা তার কাছ থেকে ফর্ম সংগ্রহ করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে 8টি বিভাগে 8টি বুথের মাধ্যমে এখানে ফর্ম বিক্রি করা হচ্ছে। ঠিক যেভাবে আমরা যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে মূল যে 200 অর্থাৎ 300 আসনের জন্য যে ফর্ম বিক্রির কার্যক্রম সেটি যখন শুরু হয়েছিল, তখনও কিন্তু এই আওয়ামী লীগ অফিস থেকে আমরা লক্ষ্য করেছিলাম বুথের মাধ্যমেই ফর্মগুলো বিক্রি করা হয়েছিল বিভিন্ন বিভাগের। ঠিক সেই বুথের যে ব্যবস্থাপনা সেটি আমরা এবারেও লক্ষ্য করছি। এবং এখানে যারা সংসদ সদস্য প্রার্থী হতে চান, এই নারী আসনে যারা প্রার্থী হবেন, তারা এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সারিবদ্ধ হয়েই এই আওয়ামী লীগ অফিস থেকে তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদে যে প্রতিনিধিত্বকারী দলগুলো থাকে, সেই প্রতিনিধিত্ব দলগুলোর মধ্যে যারা সেখানে সংখ্যাগরিষ্ঠ অবস্থান নিয়েছেন, সেই সংখ্যাগরিষ্ঠ দলের অনুপাতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেখানে আনুপাতিক হারে প্রতিটি দল সংসদ সদস্য হিসেবে তাদের যারা নারী প্রার্থী রয়েছেন তাদেরকে প্রার্থিতা দিতে পারবেন। সেই অনুযায়ী এবারের যে ছকটি এসেছে, সেই হিসাব অনুযায়ী আওয়ামী লীগের 43 জন প্রার্থী, জাতীয় পার্টির 4 জন, বিএনপির 1 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন এবং স্বতন্ত্র প্রার্থীরা মিলে 1 জন প্রার্থী পাবেন। সব মিলে 50 আসনের জন্য এই ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হলো। এখন পর্যন্ত এই ছিল আওয়ামী লীগের নারী আসনের সংসদ সদস্যদের যারা ফর্ম বিক্রি, সেই ফর্ম বিক্রির সবশেষ খবর আওয়ামী লীগ অফিস থেকে। শাফেন। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ফর্ম বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। সময় সংবাদে আরও থাকছে। কয়েক বছর ধরে আলুর বাম্পার ফলন হলেও লাভ পাচ্ছেন না বগুড়ার কৃষক। খরচ উঠছে না হিমাগারে রাখারও, দ্রুত রফতানির দাবি। 1.5 দশকেও বাস্তবায়ন হয়নি সিগন্যাল বাতির সাহায্যে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সবশেষ গত ডিসেম্বরে রিমোট দিয়ে রাজধানীর 6টি মোড়ে ট্রাফিক সিগন্যাল চালু করা হলেও তার 5টি এখন বন্ধ। পুলিশ প্রযুক্তিগত ত্রুটির কথা বললেও মানতে নারাজ সিটি কর্পোরেশন। আর বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীনতা থাকলে কোনোভাবেই সম্ভব নয় এই প্রকল্পের বাস্তবায়ন। কেফাত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। রাজধানীর ব্যস্ত সড়কে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে দ্রুতগতির গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা, যেখানে হরহামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেক মারাত্মক ঝুঁকি, তারপরও কি করব, অনেক সময় দেখা যায় যে আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি কিন্তু 2 সাইডে গাড়ি বের হয়ে যাচ্ছে। যদিও গেল বছরের ডিসেম্বরে শাহবাগ, মৎস্য ভবন, কদমফোয়ারা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কার্জন হল ও কাকরাইল মসজিদের মোড়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাতিতে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিল সিটি কর্পোরেশন, কিন্তু সরেজমিনে শাহবাগ ছাড়া অন্য কোনো সিগন্যালেই দেখা মেলেনি তার বাস্তবায়ন। সিঙ্গেল বাতি কিন্তু ছাড়া, কিন্তু অথচ কিন্তু আমাকে ওই সিঙ্গেলটা কিন্তু ছাড়তেছে না, এই যে হাতে নিয়ন্ত্রণ করতেছে। এখন ট্রাফিকে যদি সিগন্যাল দেয় তাহলে যাই। পুলিশের পক্ষ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা বলা হলেও সিটি কর্পোরেশনের দাবি 6টি মোড়েই রিমোট কন্ট্রোল পদ্ধতির ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে বুঝিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তারা। 6টা ইন্টারসেকশনে রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে, এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি চালানোর জন্য। কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আমরা সিটি কর্পোরেশনের সাথে নিয়মিত যোগাযোগ করে এগুলো ওভারকাম করার চেষ্টা করে যাচ্ছি। ফিল্ড লেভেলে সেগুলি একাধিকবার আমরা ট্রায়াল বেসিসে কাজ করে যখন এটা সম্পূর্ণভাবে ওকে আছে তখন 6টা সিগন্যাল হ্যান্ডওভার করেছি। কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটা মিট আপ করি। সুষ্ঠুভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতে হলে পুরো দায়িত্ব ট্রাফিক বিভাগকে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একবার সিগন্যাল চলে আসলে
তার টাইমিং যদি পরিবর্তন করতে হয়, তার লাইট যদি কোনোটা ফিউজ হয়ে যায়, এগুলিকে কিন্তু তৎক্ষণাৎ মেনটেন করতে হয় বলেই কিন্তু একটা স্বতন্ত্র ইউনিট থাকতে হয়। কনসালটেন্ট ডিপেন্ডেন্ট কখনো সিগন্যাল হয় না। এর আগে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে 2002 সালে 25 কোটি টাকা ব্যয়ে 88টি মোড়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসায় সরকার। রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে 2002 সালে বসানো হয়েছিল এই ট্রাফিক সিগন্যাল বাতিগুলো, কিন্তু গত 1.5 দশকেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীনতা কাটিয়ে প্রযুক্তিগত সমস্যা সমাধানের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল বাতিগুলো চালু করা গেলে নিয়ন্ত্রণ আসবে রাজধানীর সড়কে। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চলছে। এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শাফিন, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে সড়কে শৃঙ্খলা আনতে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের জন্য ট্রাফিক শৃঙ্খলা পক্ষ নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে ডিএমপির যে ট্রাফিক বিভাগ রয়েছে সেটি, এবং সেটি আজকে থেকে শুরু হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে 31 তারিখ পর্যন্ত তাদের এই কার্যক্রমটি চলবে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে ঢাকা শহরের 29টি গুরুত্বপূর্ণ স্থান নির্বাচন করা হয়েছে এবং এই 29টি স্থানে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে সকাল 8টা থেকে কিন্তু তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। এবং ট্রাফিক বিভাগের পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্কাউট এবং রেড ক্রিসেন্টের সদস্যরাও কিন্তু কাজ করছে। এই মুহূর্তে ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সাথে রয়েছেন, শাহবাগ জোনের। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনাদের তো আজকে থেকে কার্যক্রম শুরু হয়েছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ নামে একটি কর্মসূচি, কি কি থাকছে এই কার্যক্রমে? ট্রাফিক শৃঙ্খলা পক্ষ 2019-এ আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি। মূলত যে যানবাহন জনপরিবহনগুলো আছে এগুলোর দরজা বন্ধ থাকবে, এগুলো নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে, যত যাত্রী ওঠানামা করবে না, সিগন্যাল মেনে চলবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু এই মুহূর্তে আপনার সিগন্যাল মেনে, লাইট মেনে গাড়ি চলছে, লাইট মেনে সবাই চলে। এবং পথচারীরা যেন যত পারাপার না হয়, তারা জেব্রা ক্রসিং ব্যবহার করে, ফুটওভার ব্যবহার করে, মূলত আমরা এদিকে জোর দিচ্ছি। এছাড়া কি ফুট ওভারব্রিজ ব্যবহার করার পাশাপাশি জেব্রা ক্রসিংগুলো ব্যবহার করার জন্য আপনারা কি আলাদা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? সঠিক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেড ক্রিসেন্টের ভাই বোনেরা আছে, তারা কিন্তু মাইকিং করছে, সবাইকে উদ্বুদ্ধ করছে। আমাদের পুলিশের এক্সট্রা ডেপ্লয়মেন্ট আছে, তারা সবাইকে বোঝাচ্ছে যে রাস্তা মাঝখান দিয়ে পারাপার না হয়, জেব্রা ক্রসিং দিয়ে যেন তারা পারাপার হয়। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি উনি বলছিলেন, আপনারা শুনছিলেন যে এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষের কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 29টি এই জোন নির্ধারণ করা হয়েছে, এই জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্টের সদস্য রয়েছেন, তারা মাইকিং করছেন, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছেন তারা যেন জেব্রা ক্রসিং কিংবা যে ফুটওভার ব্রিজগুলি রয়েছে সেই ব্রিজগুলো দিয়ে তারা পারাপার করেন। এবং আমরা দেখতে পেয়েছি এই তাদের এই আহ্বানে সাড়া দিচ্ছে সাধারণ মানুষ। মূলত এখানে যেটি আসলে ট্রাফিক বিভাগ বলছে যে জনসচেতনতার মাধ্যমেই কিন্তু এই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একটু জানিয়ে রাখতে চাই যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের যে মূল কার্যক্রমটি সেটি আজকে দুপুরবেলা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উদ্বোধন করবেন, এরপরে আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হবে। এই মুহূর্ত থেকে শুরু হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে সর্বশেষ এখান থেকে আমার কাছে যে তথ্যটি রয়েছে যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ 31 জানুয়ারি পর্যন্ত চলবে। তো শাফিন, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ শাহবাগ এলাকা থেকে। শেষ হচ্ছে টেলিকম সেবায় কোনো প্রতিষ্ঠানের একক আধিপত্যের দিন। এই খাতে মনোপলি ভাঙতে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার বা এসএমপি নীতিমালা করেছে সরকার। এতে একক প্রতিষ্ঠানের কাছে থাকবে না 40% বেশি মার্কেট শেয়ার, থাকছে কল ড্রপ কমিয়ে আনা, কল সাকসেস রেট শতভাগ করা সহ বিভিন্ন শর্ত। শুভ খানের রিপোর্ট। বর্তমানে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে 15.5 কোটি। এর মধ্যে 7 কোটি 23 লাখ গ্রাহক নিয়ে টেলিকম সেবা খাতের প্রায় 46% বাজার গ্রামীণ ফোনের দখলে। বাদবাকি অংশ ভাগাভাগি করছে রবি, বাংলালিংক ও টেলিটক। এ অবস্থায় একক প্রতিষ্ঠানের আধিপত্য ভাঙতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি প্রণয়ন করা হয়েছে এসএমপি নীতিমালা। ফলে 40%-এর বেশি মার্কেট শেয়ার রাখতে পারবে না একক কোনো প্রতিষ্ঠান। 40%-এর বেশি শেয়ারধারী প্রতিষ্ঠানকে কমাতে হবে গ্রাহক সংখ্যা। এক্ষেত্রে সংশ্লিষ্ট অপারেটরকে কল রেট বা অন্যান্য সেবার মূল্য বাড়িয়ে দিতে হবে। নতুন এই নীতিমালাকে ইতিবাচক হিসেবেই দেখছে ছোট অপারেটরগুলো। ডোমিনেটিং একটা মার্কেট প্লেয়ার থাকে এবং মার্কেটে ডিস্টার্ব হয়ে যায়, মার্কেট পাওয়ারটা কাজ করে, তখন ছোট অপারেটর কিন্তু এক্সিট করতে
বাধ্য হয়, কারণ তারা যত কিছুই করুক না কেন তাদের কিন্তু গ্রোথ আসবে না। বিনিয়োগ প্রায় একই হয়েছে, কিন্তু যেহেতু তাদের অ্যাডভান্টেজ হয়ে গেছিল প্রথম দিকে, ওই অ্যাডভান্টেজটা কিন্তু তারা বারবার নিয়ে আসছে। আমরা আশা করছি যে সব এই রেগুলেশন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড একটা আসবে। নতুন নীতিমালায় কল ড্রপ নামিয়ে আনা, কল সাকসেস রেট 100% নিশ্চিত করতে হবে অপারেটরদের। এতে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত হবে বলছে বিটিআরসি। একজনের অনেক কাস্টমার, তার স্পেকট্রাম কম। এসএমপির জন্য তার কাস্টমার কত হবে, কত রাখতে পারবে, সেই ক্ষমতা বিটিআরসির কাছে এখন রয়ে গেল। বিটিআরসি ইচ্ছে করলে আর কাউকে বাড়াতে দিবে না। এসএমপি হওয়াতে কাস্টমারদের জন্য বিরাট লাভ হবে, কোয়ালিটি অফ সার্ভিস ডেভেলপ করবে এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। টেলিকম সেবায় সব অপারেটরকে সমান ব্যবসার সুযোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশে এসএমপি নীতিমালা চালু রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্যরেখার তম্বু খালে পাকা স্থাপনা নির্মাণের কারণ জানতে চেয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে চিঠি দিয়েছে বিজিবি। দুপুরে এ চিঠি দেয়া হয় বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল SM বায়াজিদ খান। গত 8 জানুয়ারি সময় সংবাদে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার হয়, যাতে স্থানীয়রা দাবি করেন এখানে বাঁধ বা সেতু নির্মাণ হলে কোনাপাড়া সহ বেশ কিছু কৃষি জমি পানিতে তলিয়ে যাবে। বিষয়টি আমলে নিয়ে সোমবার সকালে বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করে তম্বু খালে পাকা স্থাপনা নির্মাণের কারণ জানতে চেয়ে বিজেপিকে চিঠি দেন। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি। আমার সংবাদে আরও থাকছে, বিপিএলের সিলেট পর্ব শুরু আজ। প্রথম ম্যাচে খুলনার প্রতিপক্ষ রাজশাহী, হোম গ্রাউন্ডে সিলেট খেলবে কুমিল্লার বিপক্ষে। গত কয়েক বছর ধরে বগুড়ায় আলুর বাম্পার ফলন হলেও লাভ পাচ্ছে না কৃষক। আগাম আলুতে ভালো লাভের মুখ দেখলেও ভরা মৌসুমে দাম একেবারেই কমে গেছে। আবার হিমাগারে রেখেও খরচ বাদে লাভ থাকছে না কৃষকদের। এক্ষেত্রে বিদেশে আলু রপ্তানির দাবি হিমাগার মালিকদের। কৃষি কর্মকর্তার মতে ক্রপ জোনিং বাস্তবায়নের পাশাপাশি বিদেশে রপ্তানি করা গেলে কৃষক এবং ভোক্তা উভয়ই লাভবান হবে। বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত কয়েক বছর ধরে আলুর বাম্পার ফলন হচ্ছে বগুড়ায়। জেলার সব কটি উপজেলার যেদিকে চোখ যায় শুধু আলুর ক্ষেত আর আলু তোলার ব্যস্ততা। ক্ষেত, বাড়ি আর রাস্তার দুধারে আলু আর আলু। আগাম জাতের আলুর দাম ভালো পেলেও এখন আলুর দাম কমে যাওয়ায় হতাশ কৃষকেরা। তাই লোকসান এড়াতে সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি কৃষকের। ফার্স্টে 850 1000 টাকা বিক্রি করে, মনে সেখানে 1 মন করে হয় 1 শতকত, আর এখন 2 মন করে শতক হয় কি এখন 350। 10 বিঘা আলু করছি, প্রথম দিকে পয়সা পাইছি, তারপরে আসে যা তুলিচ্ছি তোলা খরচ দিয়ে তাতে লস। ট্রলি দেখা যায় অনেক টাইমে তোলার খরচ হয় না, আলু ছেড়ে দিয়ে আসা লাগে। হ্যাঁ, ভাড়াটা বেশি। সংরক্ষণ করে রাখতে পারে সরকার, তাহলে কিছুটা আমাদের কৃষকের লাভ হবে। আলুর বহুমুখী ব্যবহার সহ উৎপাদিত অতিরিক্ত আলু বিদেশে রপ্তানির দাবি হিমাগার সংশ্লিষ্টদের। হিমাগারে আলুটা আসার পরে যদি কৃষকের আলুর দামটা পড়ে যায়, তখন কৃষক ওই আলুটা ডেলিভারি নেয় না, পরে নষ্ট হয়ে যায়। আমাদের খরচের টাকা, এই বিদ্যুৎ বিল, লেবার খরচা, তারপরে আনুষঙ্গিক যত খরচা আছে তাদের কোটি কোটি টাকা আমাদের লস হয়ে যায়। আলুগুলো বিদেশে পাঠানোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, তাতে কৃষক লাভবান হবে, কোল্ড স্টোরের মালিক লাভবান হবে। দেশের চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন এবং রপ্তানিযোগ্য উন্নত জাতের আলু উৎপাদিত হলে চাষিরা লাভবান হতে পারবেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। আমাদের কোয়ালিটি সম্পন্ন আলু উৎপাদন করতে হবে, যেটা হবে সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং দেশের চাহিদা মিট আপ করার মতো আলু যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের কৃষক ন্যায্য মূল্য পাবে। কৃষি বিভাগের তথ্য মতে দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা বগুড়ায় এবার 58,000 হেক্টর জমিতে প্রায় 12 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। আর এখানকার 33টি কোল্ড স্টোরেজে 2 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। রাজবাড়ীর বালিয়াকান্দির 28টি গ্রামের টিউবওয়েলের পানিতে আর্সেনিক শনাক্ত করেছে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর। এসব টিউবওয়েলের পানি পান করে আর্সেনিকে আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। আর্সেনিকযুক্ত পানি পান করায় উপজেলার বহরপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন। এতে শরীরের বিভিন্ন স্থানে ঘা সহ ক্ষত দেখা দিয়েছে। এ অবস্থায় আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি ব্যবহার না করতে উপজেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে। এদিকে ব্যাপক হারে মানুষ আর্সেনিকে আক্রান্ত হয়ে পড়ায় আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মাঝে। তবে আক্রান্তদের ভিটামিনযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি নানা পরামর্শ দিয়েছেন জেলার সিভিল সার্জন।
হাত পা ব্যথা বিষ, কোনো কাজকর্ম করা হয়নি। আমাদের ফ্যামিলিতে সবাই অসুস্থ, গায়ে জ্বালা পোড়া, কাজ করতে ভালো লাগে না। টিউবওয়েলের পানি যদি এখানে নিজেরা একটু নিয়ে আসে, তাহলে আমরা সেটা পরীক্ষা করে সেখানে আর্সেনিকের মাত্রা কতটুকু, আদৌ আর্সেনিক আছে কিনা সে বিষয়টা আমরা নিশ্চিত হতে পারবো। আমাদের পরামর্শ হচ্ছে যে প্রথম কথা হলো যে বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানি গ্রহণ করা, সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি এবং ভিটামিনযুক্ত খাবার খাওয়া। বিভাগীয় সদর দপ্তরে উন্নীত হবার পর ৮ বছর কেটে গেছে। রংপুর রেলওয়ে স্টেশন নিয়ে জেলাবাসীর হতাশা কাটেনি। দেশের বিভাগীয় স্টেশনগুলোর বেশিরভাগই আধুনিকায়ন প্রকল্পের আওতায় আসলেও উত্তরের এই জনপদ সেই সুবিধা থেকে বঞ্চিত। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কখনো ভিখারির গান, কখনো হকারের হাকডাক, হুইসেল বেলের টুংটাং শব্দে দৃশ্যপট বদলায় প্রতিটি ট্রেনের আসা যাওয়ার সঙ্গে। তেল ও পণ্যবাহী ট্রেন ছাড়াও সারাদিনে একটি আন্তনগর সহ 16টি ট্রেন অতিক্রম করে রংপুর স্টেশন দিয়ে। প্ল্যাটফর্ম একটি হওয়ায় একাধিক ট্রেন স্টেশনে দাঁড়ালে লাইনের ওপর দিয়ে হুড়োহুড়ি করে যাত্রীদের দৌড়াতে হয় দুর্ঘটনার শঙ্কা নিয়ে। কোনো ট্রেনই চলে না সময় মেনে, আর স্টেশনে যাত্রীদের ওয়েটিং রুম ও টয়লেটেরও বেহাল দশা। অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ আর দুরবস্থা বিমুখ করছে যাত্রীদের। আরেকটা প্ল্যাটফর্মের দরকার, যেহেতু ওই সাইডে মা বোনরা অনেকেই আছে, যেহেতু যেরকম উঠতে চায় স্লিপ করে পড়ে যায়, পা হাত ভাঙে যায়। ভিতরে গেলে ওখানে থাকলে মনে করেন টাকা চাই 5 টাকা করে। প্ল্যাটফর্ম পরিষ্কার নাই, প্লাস হচ্ছে আপনার টয়লেট একটা ভালো, সেই টয়লেটটা নাই। যাত্রীদের বসার একটা ব্যবস্থা একটা উন্নত করা দরকার। বিভাগীয় পর্যায়ের বেশ কয়েকটি স্টেশন আধুনিকায়ন হয়েছে রিমডেলিং প্রকল্পের আওতায়, কিন্তু দেশের 7ম বিভাগ হিসেবে রংপুরের যাত্রা শুরুর 8 বছরেও এর খবর নেই। রংপুরের রেল স্টেশনকে আধুনিকায়ন করার কোনো উদ্যোগ বা পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এটি খুবই দুঃখজনক আমাদের জন্য, এবং এটি হওয়া উচিত ছিল অনেক আগেই। স্টেশন কর্তৃপক্ষ রিমডেলিং প্রকল্পের বিষয়ে জ্ঞাত নয়, তবে টুকটাক কিছু সংস্কারের কথা জানালেন কর্মকর্তা। বিভাগীয় শহর হিসেবে রংপুর স্টেশনের আরও ডেভেলপমেন্ট প্রয়োজন। এখানে আন্তনগর ট্রেনের পর্যাপ্ত সার্ভিসেরও প্রয়োজন। স্টেশন ও রেল ব্যবস্থার উন্নয়নে 14 দফার একটি আবেদন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান, তবে তার বাস্তবায়ন কবে হবে বা আদৌ হবে কিনা তা জানেন না স্টেশন সুপার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে বিলুপ্তির পথে অস্কার পুরস্কারপ্রাপ্ত বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা কিশোরগঞ্জের মশুয়ায় কিছু স্মৃতি আর জরাজীর্ণ অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি। বাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র ও গবেষণাগার গড়ে তোলার দাবি স্থানীয়দের, আর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য আর ছবি নিয়ে রিপোর্ট। কটিয়াদী উপজেলার মশুয়ায় গ্রামের জমিদার উপেন্দ্র কিশোর রায়ের ছেলে প্রখ্যাত ছড়াকার সুকুমার রায় তৎকালীন সন্দেশ পত্রিকার সম্পাদক সুকুমার রায়ের ঘর আলোকিত করেন সত্যজিৎ রায়। বিলুপ্ত এ বাড়িটির পুরানো ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নানা স্মৃতি। দ্বিতল ভবনটির ছাদ ভেঙে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। চারপাশে লতাপাতা, শ্যাওলা আর বটবৃক্ষ ঢেকে ফেলেছে ভবনটির বাহ্যিক সৌন্দর্য। জরাজীর্ণ বাড়িটির পাশে দরবার গৃহটি বর্তমানে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 2 একর জমির উপর নির্মিত এ জমিদার বাড়িটি সরকারের মালিকানায় থাকলেও বেশিরভাগ ভূমি প্রভাবশালীদের দখলে রয়েছে। পরিত্যক্ত অবস্থায় আছে, এটার আরো সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল, যারা পুরাকীর্তি নিদর্শন রক্ষণাবেক্ষণ করে। সরকারের উচিত সংরক্ষণ করা, একটা জাদুঘর স্থাপন করা এখানে। এটা আমাদের নতুন প্রজন্ম বা বাংলাদেশের দেখানোর জন্য এটা আমাদের একটা রক্ষণাবেক্ষণ করা মানে গুরুত্বপূর্ণ। বাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র ও গবেষণাগার গড়ে তোলার দাবি জানিয়েছেন সত্যজিৎ রায় ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাতা। এই বাড়িটার একটা পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হোক, এটাই দেশের মানুষের একটা বিশাল দাবি। তবে সত্যজিৎ রায়ের অসংখ্য স্মৃতি বিজড়িত এই বাড়িটি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। রক্ষণাবেক্ষণের একটা প্রস্তাব আমরা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ দখলদার থেকে থাকে তাহলে সেইটাও আমরা ভালো অবস্থায় আমি যেতে পারবো। এই প্রখ্যাত অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় 1921 সালের 2 মে জন্মগ্রহণ করেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বরাবরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা চাহিদা বেশি ইলেকট্রনিক্স পণ্যের প্রতি।
বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশি পণ্যের প্রতিও আস্থা বাড়ছে ক্রেতাদের, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মেলা ঘুরে রিপোর্ট করেছেন মামুন আব্দুল্লাহ। বাণিজ্য মেলার অন্যান্য স্টলগুলো যখন ক্রেতা শূন্য, তখন এই প্যাভিলিয়নে দর্শনার্থীর উপস্থিতি বলে দেয় ইলেকট্রনিক্স পণ্যের প্রতি তাদের আলাদা আকর্ষণের কথা। ক্রেতাদের বেশি নজর কাটছে এলইডি টিভি, জমে উঠেছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রো ওভেনের মতো পণ্যের বেচাকেনা। ফার্স্ট একটা ওয়াশিং মেশিন, তারপরে টুকটাক কেনাকাটা। বাণিজ্য মেলা অনেক কিছু ডিসকাউন্ট থাকে, সব কিছু দেখে একসাথে নেওয়া যায়। আর এখান থেকে ব্লেন্ডার একটা নিব। এখন তো সবাই স্মার্ট টিভি চায়, বাচ্চারা স্মার্ট টিভি চায়, কারণ ওরা স্মার্ট টিভিতে গেম টেম খেলতে পছন্দ করে। বিদেশি ব্র্যান্ডের প্রতি বাড়তি ঝোঁক থাকলেও দেশি পণ্যের প্রতি অনেকটাই আস্থা রাখছেন মেলায় আসা ক্রেতারা। 25,000 থেকে লাখ টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের পছন্দের পণ্য কিনছেন তারা। তবে মান নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও দাম বেশির অসন্তুষ্টি রয়েছে তাদের। বিদেশি ব্র্যান্ডের তুলনায় বাংলাদেশি ব্র্যান্ডগুলোও অনেক ভালো মানের পণ্য দিচ্ছে আমাদেরকে। একটু দাম কম হলে আমাদের ক্রেতাদের সুবিধা হয়। নতুন করে ইন্ট্রোডিউস করেছি ভিশনের 566 লিটার রেফ্রিজারেটর, 560 লিটার রেফ্রিজারেটর। যারা বাণিজ্য মেলায় আমাদের এখান থেকে পণ্য কিনবে, আমরা মনে করি তারা ভালো প্রোডাক্ট পাবে, পাশাপাশি ফ্রি গিফট পাবে তারা। ক্রেতা আকর্ষণে পণ্য কিনলে 8 থেকে 20% মূল্য ছাড় সহ ক্যাশব্যাক অফার এবং নানা উপহার সামগ্রী দিচ্ছেন প্রতিষ্ঠানগুলো। সোনি র্যাঙ্কসের যে কোনো প্রোডাক্ট কিনলে সাথে ডায়মন্ডের কিছু না কিছু প্রোডাক্ট আমরা গিফট করছি। ডিজিটাল ইনভার্টার যেটা আমাদের 2 টন, সেটা আমাদের আগে ছিল 1,05,900, এখন স্যার ডিসকাউন্ট দিয়ে 99,900। 32 ইঞ্চি বেসিক, এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হলো 20,000, বেসিক আছে তার একটু আপডেটেড, এটা হলো 22,000। আস্থা ধরে রাখতে দেশীয় পণ্যের গুণগত মান নিশ্চিত করার পরামর্শ ক্রেতা সাধারণের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। আজ শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স। বিপিএলে এবারের আসরে কোনো ম্যাচে জিততে পারেনি খুলনা। সিলেটে তাই নিজেদের ভাগ্য বদলাতে চেষ্টায় থাকবে মাহেলা জয়বর্ধনের শিষ্যরা। অন্যদিকে শেষ ম্যাচে রংপুরকে হারিয়ে রীতিমতো উঠছে মিরাজের রাজশাহী। খুলনাকে হারিয়ে সিলেট পর্বেও জয়রথ ধরে রাখতে চায় তারা। আর দিনের আরেক ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 3 ম্যাচে এখন পর্যন্ত 1 জয়ের দেখা পেয়েছে সিলেট, তবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জিততে বদ্ধপরিকর ওয়ার্নার সাব্বিররা। ছেড়ে কথা বলবে না কুমিল্লাও। 2 জয়ে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানেই আছে তামিমের দল। দেশের ক্রীড়া বিকাশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সহায়ক ভূমিকা রেখে আসছে দীর্ঘদিন ধরে। তবে সময়ের আবর্তে অবহেলা, অযত্নে স্টেডিয়ামের বাইরের পরিবেশ অনেকটাই বিশৃঙ্খল হয়ে পড়েছে। ভ্রাম্যমাণ দোকানপাট, অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্যে ব্যাহত হচ্ছে ক্রীড়াবান্ধব পরিবেশ। কর্তৃপক্ষ বলছে লোকবল সংকট আর ক্রীড়া পরিষদের সহায়তার অভাবে ঠেকানো যাচ্ছে না এসব। তবে জাতীয় ক্রীড়া পরিষদের দাবি শিগগিরই এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। সাজিদ আরাফাতের রিপোর্ট। পাখির চোখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেখতে সবার চোখেই হয়তো নয়নাভিরাম, কিন্তু ঢুকতে গেলেই হোঁচট খাওয়ার দশা। জাতির পিতার নামে দেশের জাতীয় স্টেডিয়াম, কিন্তু মাঠের বাইরের পুরো চত্বর জুড়ে অবৈধ গাড়ি পার্কিং, যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ভ্রাম্যমাণ দোকান আর এলোপাতারি মালামালের দৌরাত্ম্যে বিশৃঙ্খল অবস্থা। এমন অবস্থায় শুধু নতুন দর্শকই নয়, বরং পুরনো অনেকেই গেট খুঁজে পেতে খেই হারিয়ে ফেলতে পারেন। ইচ্ছে মতো ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসা করছে বহিরাগতরা। পার্কিংয়ের অনুমতি না থাকলেও হারহামেশাই দেখা মিলছে তার। এটা ক্রীড়া পরিষদের দারোয়ানরা দেখবে, এটা ক্রীড়া পরিষদের আন্ডারে। ওইটা না ভাইয়া, কই পারমিশন লাগে না, নিজে ইচ্ছে মতো ব্যস্ত আছি। ভাগে ভাগে বাগাই দেয়, আবার আসি বসি, কি করবো। স্টেডিয়াম কর্তৃপক্ষের অভিযোগ, এমন পরিবেশের শৃঙ্খলা ফেরাতে জাতীয় ক্রীড়া পরিষদে কয়েকবার চিঠি দেওয়া হলেও মেলেনি সমাধান। তাই এ সমস্যা সমাধানে দ্রুত সহায়তা চাইলেন তারা। পরিকল্পনা প্রস্তাব আকারে দিয়েছিলাম স্টেডিয়ামের পরিবেশটা নিয়ে, বাইরের পরিবেশটা নিয়ে আমরা কিভাবে উন্নতি করা যায়। এখন পর্যন্ত আমি অবশ্য সেই রকম সাড়া পাইনি। খুব তাড়াতাড়ি এটা বসে আমরা সমাধান করার চেষ্টা করব। তবে নতুন প্রকল্পের মাধ্যমে শিগগিরই স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধনের আশ্বাস মিলল জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার এবং বিউটিফিকেশনের জন্য বড় প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্প বাস্তবায়নকালে আমরা এই বিষয়টাও
এটাকে অ্যাড্রেস করব। 50-এর দশক থেকে দেশের ক্রীড়াঙ্গন আবির্ভূত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ঘিরে। ক্রিকেট, ফুটবল কিংবা অ্যাথলেটিক্স সব খেলার স্মৃতিকে বুকে ধারণ করে আছে এই স্টেডিয়াম। দেশের ক্রীড়াঙ্গনের আঁতুড়ঘর এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এর অভ্যন্তরীণ পরিবেশ যতটা না শৃঙ্খল, ঠিক গেট পেরোলেই দেখা মিলবে বিশৃঙ্খল পরিবেশের। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন এই পরিবেশে শৃঙ্খলা ফেরানো এখন সময়ের দাবি। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, ধানমন্ডিতে প্রত্যাশীদের ভিড়। উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, 5 ধাপে ভোট গ্রহণ, সদর উপজেলায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। 1.5 শতকেও বাস্তবায়ন হয়নি সিগন্যাল বাতির সাহায্যে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পাল্টাপাল্টি অভিযোগ, সমন্বয়হীনতাকেই দুষলেন পরিবহন বিশেষজ্ঞরা। টেলিকম খাতে একক প্রতিষ্ঠানের আধিপত্য ভাঙতে এসএমপি নীতিমালা, ইচ্ছেমতো গ্রাহক টানতে পারবে না মোবাইল কোম্পানিগুলো, নিশ্চিত হবে সর্বোচ্চ গ্রাহক সেবা, বলছে বিটিআরসি। এবং এবছরও বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স পণ্যেই ক্রেতা চাহিদা বেশি, দেশি ব্র্যান্ডে আস্থা বাড়লেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।